প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় বন্যায় স্বাস্থ্য ঝুঁকি। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. আমিনুল হক ১৯৫৬ সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮১ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। ধন্যবাদ আপনাকে। স্যার, বর্তমান যে প্রেক্ষাপটটি রয়েছে, এই সময় বন্যার এক ধরনের প্রাদুর্ভাব। এই বন্যার ক্ষেত্রে আসলে স্বাস্থ্য ঝুঁকিগুলো কি কি রয়েছে? আমরা যদি দেখি যে বন্যাতে কি হয়, বন্যাতে পানি ওভারফ্লো হয় এবং ঘরবাড়িতে পানি ঢুকে যায়। তো এই যে পানিটা ঢুকে, এটা কিন্তু ড্রেন, আশপাশের ময়লা, এগুলি বিধৌত অবস্থায় ঢুকে। তার মানে এই পানিটা হলো অপরিশোধিত এবং বিষাক্ত। আর মানুষ কিন্তু তখন বন্দী হয়ে যায় ঘরে, যেন তার পানির অভাবটাই সবচেয়ে বেশি থাকে। ইভেন অনেক বেশি পানি হলে টিউবওয়েলের যে মুখ, এগুলিতেও কিন্তু দূষিত পানি ঢুকে। তার মানে পানির সোর্সটা তাই অ্যাভেলেবল থাকে না। তো পানিবাহিত, এই জন্য তারপরেও তো মানুষের পানি ইউজ করতে হয়। এই জন্যই পানিবাহিত অসুখগুলি খুব তাড়াতাড়ি তাদের মধ্যে ছড়ায় যায়। তার মধ্যে আপনার মানে খাদ্য রিলেটেড, পানি রিলেটেড অসুখগুলি, যেরকম ডায়রিয়া, ভমিটিং, তারপরে আপনার গ্যাস্ট্রোএন্টেরাইটিস বলে একটা, টাইফয়েড ফিভার। আবার দেখবেন যে এই পানির মধ্যে তো চলাচল করতেছে, গোসল করতে পারে না, পানি শরীরে লাগে, তখন দেখা যায় যে ঠিকমতো ওয়াশ করতে পারে না, তখন স্কিন ডিজিজ হয়। আবার ঠান্ডা লাগে, পানি তো ঠান্ডা, বিছানার উপরেও পানি উঠে যায়, তখন তার সর্দি, কাশি, এবং যাদের বাচ্চা অথবা বয়স্ক লোক থাকলে নিউমোনিয়া হয়ে যায়। এবং অনেক সময় আরও বিপদ আছে, তখন তো সাপের থাকার কোনো জায়গা থাকে না, এরা তখন উপরে উঠতে যায়, দেখা যায় মানুষ সাপ পাশাপাশি। এই সাপ যখন ডিস্টার্ব করে মানুষ, তখন তো কামড় দেয়। বেশিরভাগ সাপ বিষাক্ত না, কিন্তু দু একটা সাপ তো বিষাক্ত, সেগুলি কামড় দিলে আবার তখন প্রাণ নাশের সম্ভাবনা থাকে। এই সব কিছু মিলিয়ে বন্যার সময় এই স্বাস্থ্য ঝুঁকিগুলি সবচেয়ে বেশি থাকে। পানিবাহিত রোগগুলোর প্রাদুর্ভাবটি কেমন দেখছেন বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে? পানিবাহিত অসুখ যেগুলি, এগুলি কিন্তু সারা বছরই বাংলাদেশে থাকে। নিশ্চয়ই থাকে, কারণ আমরা হয়তো কিছু সংখ্যক লোক মানে বোতল ওয়াটার ইউজ করি, তার বাইরে তো আমাদের যে ট্যাপ ওয়াটার, মানে বিভিন্ন ধরনের পানি, এগুলিতে কিন্তু আসলে অতটা সেফ না। আর একটা হলো যে আমরা যে খাবার খাই, বিশেষ করে স্ট্রিট ফুড, এইখানেও কিন্তু যে পানি ইউজ করে, সেগুলি কিন্তু ততটা মানে ঠিকমতো পিউরিফাইড থাকে না। এই জন্য পানিবাহিত অসুখ সারা বছরই আমাদের দেশে থাকে। এই যে ডায়রিয়া বলেন, কলেরা বলেন, তারপরে পানির দ্বারাই তো জন্ডিস হয় অনেক সময় এন্টারিক ফিভার, যেটা আমরা টাইফয়েড ফিভার বলি, সেটা হয়। পানিবাহিত রোগ আছেই, কিন্তু এটা ব্যাপক হারে হয় যখন বন্যা হয়। বন্যার সময় এটা ব্যাপক হারে একটা নির্দিষ্ট এলাকাতে, এখন ধরেন চিটাগাঙ্গে বন্যা, সেখানে হবে, সিলেট বন্যা, সেখানে হবে, অন্যান্য এরিয়াতে যখন বন্যা হয়, তখন এই অসুখগুলির প্রাদুর্ভাব অনেকাংশে বেড়ে যায়। নিশ্চয়ই। সেক্ষেত্রে আসলে একেবারে শুরুর দিকে লক্ষণ উপসর্গ কি থাকে তাদের মধ্যে? শুরু যেরকম কলেরা এবং ডায়রিয়া হলে তো বারবার তার পাতলা পায়খানা হবে, এবং অনেক সময় বমি হইতে পারে, সাথে জ্বর থাকতে পারে, এবং যখনই তার এই অসুখগুলি আসে তখন তো সে খেতে পারে না, তার না খাওয়ার জন্য সে দুর্বল হয়ে যায়, এবং তার উইকনেস ফিল করে, কোনো কাজকর্ম সে করতে পারে না, কাজকর্ম করার আগ্রহ থাকে না, খাওয়া দাওয়ার প্রতিও আগ্রহ থাকে না, পেট ফাঁপা থাকে। এই সমস্ত উপসর্গগুলি বেশিরভাগ দেখা দেয়, সাথে কিন্তু জ্বর থাকে। নিশ্চয়ই। বন্যায় তো আসলে চাইলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া যায় না, কিংবা অনেকে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন না। তাদের ক্ষেত্রে আসলে এই বিষয়গুলো ডায়াগনোসিসের ধরনটি কেমন হবে? বন্যায় কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করার কোনো সুযোগ নেই, নিশ্চয়ই। কারণ মানুষ তো গৃহবন্দী। এই জন্য বন্যায় বেশিরভাগ ডায়াগনোসিস ক্লিনিক্যালি করতে হবে। আচ্ছা। তার উপসর্গ দেখে
একটা ডায়াগনোসিস করতে হবে এবং সেই ডায়াগনোসিসের উপরই তাকে চিকিৎসা দিতে হবে। আর একটা অসুবিধা হলো যে বন্যার সময় তো মানুষ চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতাল কিংবা কোনো ডাক্তারের কাছে যেতে পারে না, তারা তো বন্দি। নিশ্চয়ই। এই জন্য ডাক্তারেই রোগীর কাছে যেতে হবে, মানে সেরকম সিস্টেম করতে হবে। আর খাওয়া দাওয়ার ব্যাপারেও তাদেরকে হেল্প করতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে যদি পাক করা খাবার দেয়, তাহলে যেখানে পানি নেই, মানে পানি ছাড়া স্কুল কলেজ মাঠ ওই সমস্ত জায়গায় পাক করে তারপরে সেফ একটা পাত্রের মধ্যে করে তাদের খাবার পৌঁছায় দিতে হবে। আর অনেক সময় বন্যার্থীদের অনেকে সাহায্য করে, বিভিন্ন সমিতির থেকে, বিভিন্ন যারা এমনি ধনী মানুষ তারাও করে, বিভিন্ন সংগঠন থেকে করে। এরা কিন্তু বিভিন্ন ধরনের, মনে করেন চাল দিলেন, ডাল দিলেন, তাতে কিন্তু লাভ নেই, সে তো পাক করতে পারতেছে না। ড্রাই ফ্রুট দিতে হবে, বিস্কুট দেন লাভ আছে, চানাচুর দেন লাভ আছে, মুড়ি দেন লাভ আছে, এগুলি সে খাইতে পারবে। রেডিমেড ফুড এবং সেফ ফুড যেগুলি, এগুলি সাপ্লাই দিতে হবে। যে ফুড তার পাক করে খেতে হবে এটা তো সে পারবে না, এগুলি আসলে ওয়াস্টেজ। সেই ক্ষেত্রে মানুষ দেখা যায় যে ওই না খায়া কষ্ট করে তারা অপেক্ষা করতেছে কখন পানি কমবে, সেই অপেক্ষা করতে থাকে। পানি কমলে কিন্তু এই সমস্ত অসুখ আরো বেশি করে হয়। কারণ আগে তো ঘরবন্দি ছিল, সেফ, এরপরে যখন চলাচল শুরু করে তখন অসুখের সংখ্যা আরো বেড়ে যায়। নিশ্চয়ই। বন্যায় তো আসলে সব পানি বলা যায় দূষিত, ঠিক সেই অবস্থায় বিশুদ্ধ পানির সরবরাহ কিভাবে তারা পেতে পারে? বিশুদ্ধ পানি একটা হলো যে বাহির থেকে সাপ্লাই দিতে হবে। যদি কোনো যারা সাহায্যকারী সংস্থা, সরকার তো আছেই, এছাড়াও প্রাইভেটলিও অনেকে সাহায্য করে, তাদেরকে ক্যানের মধ্যে যে পানি থাকে 5 লিটার 3 লিটার 2 লিটার, এই পানিগুলি তাদেরকে সাপ্লাই দিতে হবে। আর একটা হলো যদি দেখা যায় যে পানি উপরে উঠতেছে এবং তখন তো মানুষ অনেক সময় দিশাহারা হয়ে যায়, টিউবওয়েলের মুখটা যদি প্লাস্টিক দিয়ে বেঁধে রাখে তাহলে কিন্তু ওই পানিটা সেফ থাকে। টিউবওয়েলটা যদি ওই মুখের মধ্যে পানি উঠে গেলে তো সমস্যা। আর যে টিউবওয়েলের পানি মুখে ওঠে নাই, সেই টিউবওয়েলের পানি তারা পান করতে পারবে, ভালো থাকে। আরেকটা হলো যদি গরম করার কোনো সুবিধা থাকে, কিন্তু যদি যে লেভেলে পাক করে ওই লেভেলে যদি পানি উঠে যায় তাহলে তো আর পারে না। পানি ফুটায় খাওয়া সবচেয়ে ভালো যদি সুযোগ থাকে। আর যদি সুযোগ না থাকে তাহলে অনেক সময় যে ট্যাবলেট, পিউরিফাইং ট্যাবলেট ইউজ করে পানি পরিষ্কার করতে পারে। আবার আরেকটা আছে, কয়েক লেয়ার কাপড় দিয়ে যদি পানিটা সেকে নেয় তাহলে ওই পানিটা অনেক সময় বিশুদ্ধ পানির কাছাকাছি থাকে। বন্যার পানিটাই ছেঁকে নেবে। আচ্ছা, ওই এতে করে তারা কিছুটা পানির সুযোগ পাবে। আমরা অনেক সময় দেখি যে টাইফয়েডের সমস্যা অনেকের ক্ষেত্রে হচ্ছে, সেটি বিভিন্ন বয়সীদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কি করণীয়? টাইফয়েড ওই জীবাণু ঢোকার পরে তার ম্যানিফেস্টেশন হবে একটু কয়েকদিন পরে। তো সেই ক্ষেত্রে তার জ্বর থাকবে, মাথা ব্যথা থাকবে, শরীর ব্যথাও থাকে এবং পেট ব্যথাও থাকে। তো এই সমস্ত সিমটম উপসর্গগুলি যদি থাকে তখন চিন্তা করতে হবে যে তার টাইফয়েড ফিভার হইতে পারে, কিন্তু পরীক্ষা করার কিন্তু সুযোগ নেই। নিশ্চয়ই। সেই ক্ষেত্রে তাকে অ্যান্টিবায়োটিক দিতে হবে। টাইফয়েড ফিভার তো আর আপনার এমনিতে ভালো হয়ে যাবে, প্যারাসিটামল দিলে সাময়িকভাবে কমবে, সুস্থ তো হবে না। সেই ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক, যারা এই যে দাতব্য সংস্থা যেগুলি আছে তারা অনেক সময় অ্যান্টিবায়োটিক নিয়ে যায়। তো অ্যান্টিবায়োটিক দিলে বিশেষ করে সিপ্রোসিন কিংবা সেফিক্সিম এই জাতীয় অ্যান্টিবায়োটিক দিলে 6-7 দিন খেলে সে সুস্থ হবে। অন্যান্য আরও রোগ রয়েছে যেগুলোতে জ্বর রয়েছে কিংবা একই ধরনের লক্ষণ উপসর্গ রয়েছে, সেগুলোর থেকে আসলে টাইফয়েড, সে বিষয়টিকে আলাদা করবার জন্য কিংবা রোগী নিজে বুঝবার জন্য এমন কোনো বিষয় রয়েছে কিনা? রয়েছে যেরকম বমিতে কিন্তু তার জ্বর নাও থাকতে পারে। আচ্ছা। আবার ডায়রিয়াতেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জ্বর নাও থাকতে পারে, কিন্তু এন্টারিক ফিভারে কিন্তু জ্বর থাকবে, জ্বর দিয়ে সে শুরু হবে। এটা একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট। আর বমি ডায়রিয়াতে তো আদার সিমটমগুলি থাকে না, তার প্রেশার কমে যায়, ডিহাইড্রেশন হয়, চিপ্পা শুকায় যায়। কিন্তু এন্টারিক ফিভার হলে তো সাথে তার মাথা ব্যথা থাকবে, জ্বর থাকবে, ম্যালিস থাকে, পেট ব্যথা থাকে, ক্র্যাম্পিং থাকে। এই সমস্ত কারণে ক্লিনিক্যালি উপসর্গ দেখে এটা সেপারেট করা যাবে। যিনি ডাক্তার তার পক্ষে এটা অত বেশি কঠিন কাজ না, সেপারেট করতে পারবে। এবং মনে রাখতে হবে যে ডায়রিয়া বমির ওষুধ দিলেন তাতে বমি কমবে। ডায়রিয়া অনেক সময় কিছু ওষুধ আছে যে বাউল মুভমেন্ট কমায়, সেইগুলি দিলে তার বাউল মোশনটাও কমে যাবে, কিন্তু
এন্টারিক ফিভার কিন্তু অ্যান্টিবায়োটিক ছাড়া ভালো হবে না। আমরা সাধারণত জানি যে টাইফয়েড রোগটি হলে অনেক সময় হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নেবার প্রয়োজন হয়ে থাকে। বন্যার এই সময়টিতে অনেক ক্ষেত্রে সেই সুবিধাটি পাওয়া যায় না। সেক্ষেত্রে আসলে কি করণীয় চিকিৎসকদের পক্ষ থেকে এবং রোগীদের পক্ষ থেকে? ডাক্তার চিন্তা করে যে এই পেশেন্টের টাইফয়েড হয়েছে কিংবা হইতে পারে, আর্লি স্টেজে কিন্তু ট্যাবলেট দিলেই সে ভালো হয়ে যাবে নিশ্চয়ই। 6 থেকে 7 দিন। কিন্তু সব রোগী তো আর ভালো হবে না, অনেকের কমপ্লিকেশন অ্যারাইজ করতে পারে। এর সাথে যে আনুষঙ্গিক বিচারগুলি থাকে, কমপ্লিকেশন যদি দেখা দেয় সেই ক্ষেত্রে কিন্তু তাকে হসপিটালাইজ করতে হবে। আচ্ছা, প্রাথমিক চিকিৎসাটা দিয়ে তাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। নিশ্চয়ই। আমরা এই বন্যার এই প্রকোপের সময়টিতে আমরা যেটি দেখি যে প্রচুর স্কিন ডিজিজ হচ্ছে, সেগুলোর ক্ষেত্রে আসলে কি কারণ রয়েছে? এবং পাশাপাশি আরেকটি বিষয় একটু আপনার কাছ থেকে জানবো যে চুলকানির সমস্যা আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাই, কি করণীয় তাদের জন্য? বন্যায় হয় কি, বন্যায় তো এনট্যাপড হয়ে যায়, আশপাশের সব পানি তো খারাপ। তারপরেও কিছু কিছু কাজ করতে হবে, গেল বাথরুমে গেল কিংবা পানি হয়তো হাতে লাগলো, পায়ে লাগলো, শরীরে লাগলো, এই পানিটা তো কিন্তু খারাপ। পানির মধ্যেই তো চলাচল করছে কিছু হ্যাঁ, মানুষ। এটা হলো একটা। আরেকটা হলো যে অনেক সময় দেখা যায় যে ওরা অনেক কাপড় ভিজা থাকে, ইউজ করতে পারে না। সে মানে কোনো না কোনোভাবে শরীরে যদি খারাপ পানিটা লাগে তখন তাদের স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা থাকে বেশি। তো বেশিরভাগ ক্ষেত্রে যে স্কেবিস, তারপর ফাঙ্গাল ইনফেকশন, এইগুলি বেশি হয়। তো স্কিন ডিজিজের ম্যাক্সিমাম ডিজিজে তো চুলকানি থাকে, ইচিং থাকে, তারা তো নানানভাবে চুলকাইতে থাকে। চুলকানি তো আরেকটা সমস্যা, স্প্রেড করে শরীরের এক জায়গা থেকে অন্য, তার নিজের দ্বারাই এক জায়গা থেকে অন্য জায়গায় শরীর ছড়িয়ে ইনভলভ পড়ে। হয়ে যাচ্ছে। এই জন্য এটা আসলে একটা অস্বস্তিকর অবস্থা। এমনিই তো খারাপ অবস্থায় আছে, খাওয়া দাওয়ারও কোনো সুযোগ সুবিধা নাই, তারপরে আবার এই স্কিন ডিজিজের জন্য এরা আরো অনেক ভোগে। তো স্কেবিস, ক্যান্ডিডা অ্যালবিকেন্স, ডার্মাটোফাইটস, এই অসুখগুলি কমনলি হয়। তো স্কিন ডিজিজের জন্য আসলে প্রথম তার শরীরটা তো আসলে ক্লিন করতে হবে। যদি সে ক্লিন পানি না পায় তাহলে তার ক্লিন করা সম্ভব না। নিশ্চয়ই। গোসল করার যেহেতু সুযোগ থাকে না বেশিরভাগ ক্ষেত্রে, তাহলে তার কাপড় দিয়ে ওই ক্লিন পানিটাতে গামছা অথবা টাওয়েল ভিজিয়ে সে শরীরটা যদি ওয়াশ করে নেয়, মুছে নেয়, তাহলে কিন্তু তার অনেকটা আরাম হবে। এরপরে তার ওষুধ লাগাইতে হবে। ওষুধের মধ্যে স্কেবিসের স্ক্যাবেক্স ক্রিম আছে, সেটা দিতে পারে। আবার অ্যান্টিফাঙ্গাল ড্রাগ খাইলে তার হবে, কিংবা এইকোনিট ক্রিম, এই জাতীয় ক্রিম আছে, এই ক্রিমটা যদি সে লাগায় তার তো চুলকানি কমবে। আর অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাইতে হবে। নিশ্চয়ই। এই ওষুধ যদি সে খায় তাহলে সে চুলকানি থেকে কিছুটা রেহাই পাবে। নিশ্চয়ই। বন্যায় যারা আসলে ক্ষতিগ্রস্ত তাদের জন্য স্বাস্থ্য সতর্কতা কি কি রয়েছে? বন্যায় ক্ষতিগ্রস্ত যাদের স্বাস্থ্য সতর্কতা হলো শুরু থেকে চিন্তা করতে হবে। যখন পানিটা আসে, দেখা যায় 1 দিন 2 দিন 3 দিনে পানিটা আসতেছে, তখনই তাকে সচেতন হতে হবে। আগে কিছু পানি সেভ করে রাখলো, তার যে পাত্রগুলি আছে মুখ বেঁধে রাখলো, তারপর শুকনা কাপড়গুলি বেডের উপরে কিংবা ছাদের কাছাকাছি রাখলো যাতে পানিতে না বোঝে। আর পানি, খাবার পানি যদি পারে সেটা আগে সেভ করে রাখবে। টিউবওয়েলের মুখগুলি যদি পারে আগে প্লাস্টিক দিয়ে বন্ধ করে রাখবে। তাহলে এই কয়েকটা জিনিস যদি সে করতে পারে তাহলে কিন্তু বন্যার মধ্যে 2, 3, 5, 6 দিন কিন্তু সে সেফ থাকতে পারবে। বন্যার পানি তো বেশিরভাগ সময় দেখা যায় যে 6-7 দিনের দিকে নেমে যাচ্ছে। খুব একটা খারাপ অবস্থা হলে কয়েক সপ্তাহ। তো সেই ক্ষেত্রে তো তখন তো সরকারি কিংবা বেসরকারি সাহায্য সহযোগিতা আসবেই। নিশ্চয়ই। যদি আরেকটা সমস্যা হলো সব বাড়িতে তো অ্যাপ্রোচ থাকে না, সেই ক্ষেত্রে কলার ভেলা কিংবা আশপাশে নৌকা থাকলে হালকা এই সমস্ত নৌকা দিয়ে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে, সোদের তারা তৈরি করা খাবারও পায়, শুকনা খাবার পায়। আবার এখান থেকে তাদেরকে শিফট করার জন্য ব্যবস্থা থাকে। আশপাশে কোনো উচ্চ জায়গায় স্কুল কলেজ থাকলে সেখানে তাদেরকে যদি শিফট করা যায়, পানি কমলে পরে তারা আবার বাসায় ফিরলো। এই সমস্ত সাবধানতা অবলম্বন করলে ক্ষতি হবে কিন্তু মিনিমাম হবে আর কি। নিশ্চয়ই। বন্যায় স্বাস্থ্য ঝুঁকির এই বিষয়গুলো নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্যায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। অনুষ্ঠানে এ পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু জ্বরে
যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে স্বাভাবিক জীবনযাপনের জন্য। আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপে একটু লিকুইড ফর্মের খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস। এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটিলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে, আপনার যদি প্লাটিলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু স্যালাডের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুট সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটিলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়। দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটিলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। বন্যার পানি নেমে যাবার পর আরও কোনো স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা? বন্যার পানি নেমে যাওয়ার পর ওই অসুখগুলি আরো বেশি করে হয়। কি কারণে? কারণ তার মুভমেন্ট শুরু হয়ে যায়, সে তখন খাবার সংগ্রহ করার জন্য চলাচল করে, তারপরে পানি সংগ্রহ করার জন্য বিভিন্ন কাজকর্মে সে সংযুক্ত হয়ে যায়। তখন তার অসুখ বিসুখগুলি আরও বাড়ে এবং এই যে ঠান্ডাজনিত অসুখগুলি তখন বাড়ে। তার সর্দি লাগতে পারে, কাশি লাগতে হইতে পারে, এবং অনেক সময় দেখা যাচ্ছে যাদের রেজিস্ট্যান্স কম, এত প্রয়োজন থাকে, এত কষ্টের মধ্যে যে থাকে, তখন তারা একটু ক্রেজি হয়ে যায় একটু পানি সংগ্রহ করার জন্য, খাবার সংগ্রহ করার জন্য। বাচ্চারা কান্নাকাটি করতে থাকে, তখন কিন্তু সে রেস্ট্রিকশন কিছু মানে না, সে এক্সপোজড হয়ে যায়। এবং অনেকের যাদের রেজিস্ট্যান্স বয়স্ক লোক, তার ধরনের অনেক সময় দেখা যায় নিউমোনিয়া হয়ে গেছে। তাইলে ঠান্ডাজনিত অসুখগুলি এইগুলি কিন্তু বন্যার পানি নামার পরে বেশি হয়। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। ধন্যবাদ আপনাকে।
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, বন্যায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। সারা বিশ্বে ডায়াবেটিস জনিত কিডনি রোগ, অর্থাৎ ডায়াবেটিসের কারণে কিডনি আক্রান্ত হলে, দ্বিতীয় হচ্ছে হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ জনিত, আর তৃতীয় পর্যায়ে হচ্ছে আপনার নেফ্রাইটিস জনিত রোগ। এছাড়া কিডনির কিছু বংশগত রোগ থেকে হয়, কিছু অটোইমিউন ডিজিজ থেকে হয়, অর্থাৎ মাল্টি সিস্টেম ডিজিজ থেকে কিডনি এফেক্ট করতে পারে, আর বিভিন্ন রকম ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে কিডনি রোগ হতে পারে। বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে, যেখানে ওষুধের ওভার দ্য কাউন্টার, অর্থাৎ আপনি গিয়েই ফার্মেসি থেকে ওষুধ কিনতে পারেন এবং খেতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।